মুখ্যমন্ত্রী পাতারকান্দি এলে অনেক তথ্য প্রকাশ হয়ে যেত, কিন্তু বিধায়ক ফাইলগুলোর কোনো খোঁজ নেননি। জল সম্পদ বিভাগ প্ল্যান্ট এস্টিমেট করে গুয়াহাটি পাঠিয়েছিল। গত 10 বছর পাথারকান্দির নদী বাঁধগুলোর কোনো সংস্কার হয়নি। বন্যা আক্রান্তের সংখ্যাও 62,000-এর অধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে 605 হেক্টরের কৃষি জমি। পাথারকান্দিতে 88টি গ্রাম প্লাবিত হয়েছে বন্যায়। গত 50 বছরে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পাথারকান্দি। পাথারকান্দির বন্যা দুর্গতদের দেখতে এলেন না মুখ্যমন্ত্রী। মন্ত্রী কৃষ্ণেন্দুর ব্যর্থতাকে দায়ী করল কংগ্রেস। পরপর দুবার বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে কাছাড় ও শ্রীভূমি জেলায় বন্যার্তদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু পাথারকান্দিবাসীর ভয়াবহ এই দুর্গতির দিনে একবারও পাশে এলেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বারবার তার এই পাথরকান্দির সফরসূচি বাতিলের ঘটনাটিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের চরম ব্যর্থতাকে দায়ী করেছেন কংগ্রেসের পাথারকান্দি মণ্ডল সভাপতি প্রতাপ সিনহা পিলু। এর চেয়ে ব্যর্থতা আর কি হতে পারে? শুধু তাই নয়, আজ বিকেলে তিনি তার বাসভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে মুখ্যমন্ত্রীর এই সফরসূচি পরিবর্তনের পেছনে বিরাট রহস্যের গন্ধ পাচ্ছে বলে সংবাদ মাধ্যমে অভিযোগ করেন। বলেন, গত রবিবার পাথারকান্দির দুটো স্থানে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে বিগত দিনের সব রেকর্ড ছাপিয়ে বন্যার জলে প্লাবিত হয় বসত ভিটে, সরকারি ও বেসরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, এলাকার অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়ে। এমনকি গত 50 বছরের ও এমন বন্যা দেখেনি এলাকাবাসী। তার কথায় বৃহত্তর বরাক উপত্যকায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাথারকান্দি সমষ্টি। অথচ দেখা গেছে বাঁধ ভাঙনের পর সমষ্টির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ভাঙস্থান পরিদর্শন না করে উল্টো দলীয় কর্মীদের নিয়ে নালিবাড়ি ও পয়লামুলিতে বন্যার্তদের খবর নিতে যান বলে অভিযোগ। বলেন, বাঁধ ভাঙনের 4-5 দিন আগে কংগ্রেসের এক প্রতিনিধি দল এলাকার বেহাল বাঁধগুলো সরজমিনে পরিদর্শন করে জরুরিকালীনভাবে বেহাল বাঁধগুলো সংস্কার জোরালো দাবি জানিয়েছিলেন। কংগ্রেস যুবনেতা প্রতাপ সিনহা অভিযোগ করে এদিন আরও বলেন, পরিকল্পিতভাবে দুবার পাথারকান্দিতে মুখ্যমন্ত্রী হিমন্তের সফর বাতিল করা হয়েছে, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাঙনস্থল পরিদর্শন করতে এলে বন্যার্তরা বাঁধ নির্মাণ সহ ত্রাণ বন্টনের নানা অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানাবেন। ফলে অনেক মুখোশধারীদের সত্যিকারের চেহারা ফুটে উঠবে। একসময় কংগ্রেস দলের এই নেতা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দুকে বহিরাগত বলে আখ্যায়িত করে বলেন, আজকের দিনে স্থানীয় কাউকে প্রতিনিধি মনোনীত করলে আজ আমাদের এমন দুর্দশা দেখতে হতো না। তিনি বলেন, শাসক দল শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থাকে উন্নতি করে নিজেদের কর্মকাণ্ডের বাহবা দিচ্ছে। পাথারকান্দি উন্নয়ন তো দূরের কথা, বিপরীতে এখন থেকে অনেক সরকারি কার্যালয়গুলো উঠিয়ে অন্যত্র নেওয়ার পরিকল্পনা চলছে। প্রতাপ সিনহা জনগণকে উদ্দেশ্য করে বলেন, আগামী দিনে বৃহত্তর পাথারকান্দিকে বাঁচাতে বহিরাগতদের হটিয়ে আমাদের একজোট হয়ে উন্নয়নের পথে নামতে হবে। পাশাপাশি অসম সরকারের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় জলসম্পদ মন্ত্রীর কাছে বেহাল বাঁধগুলো দ্রুত সংস্কারেরও দাবি জানান কংগ্রেস নেতা। আজকের এই আমাদের পাথারকান্দির যে দুর্দিনে আপনারা আমার একটি অনুরোধ আছে, আজকে যে আমরা সাংবাদিক সম্মেলন করছি এই জন্য আমি আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমার সাংবাদিক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হলো, আমি গত কয়েকদিন ধরে আমাদের নবনির্বাচিত রাজ্যিক সভাপতি গৌরব বর্মার সঙ্গে ছিলাম, সঙ্গে ছিলাম বিভিন্ন জায়গাতে। তারপরে লাস্ট আমরা ছিলাম বরাকে, উনি শিলচরে গেছেন। ওটা তো আগের থেকে ছিল, এই জন্য করিমগঞ্জ আসতে পারেন, তবে আসবে অতি সত্তর উনি এদিকেও আসবে বন্যা দুর্গতি দেখার জন্য। আমার প্রশ্ন হলো, বরাকের মধ্যে আজকের দিনে গত যে বন্যা হয়েছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাথারকান্দি সমষ্টি, পুরা বরাকের মধ্যে। গত 50 বছরে যতটুকু হয়নি, এবার অতটুকু বন্যা হয়েছে পাথারকান্দি সমষ্টিতে। তা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দুইবার এসেছেন বরাকে, একবার শিলচরে, একবার করিমগঞ্জে। করিমগঞ্জে এবং বরাকের মধ্যে, শিলচরের মধ্যে সবচেয়ে বেশি যে আমরা বন্যা প্রভাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে পাথারকান্দি সমষ্টিতে। তা সত্ত্বেও উনি করিমগঞ্জে এসেছেন, টাউনে এসেছেন,
কিন্তু আমাদের পাতাকান্দিতে শিডিউল থাকার পরও ক্যান্সেল হয়েছে। এই রহস্যটা কি? আমি রহস্যটা জানার ইচ্ছা আছে আমার, জানানি দরকার আমাদের পাতাকান্দির জনগণকে। আমি তো যতটুকু জানি উনি আসলে বহুত কিছু কমপ্লেন হবে, বহুত কিছু আমাদের মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে কথা হবে, তার জন্য উনি তড়িঘড়ি করে এই ওনার যে শিডিউলটা বাতিল করা হয়েছে। সেম আসলে আমাদের বহুত কিছু লাভ হতো, আমরা দেখাতে পারতাম আমরা কী উন্নত হয়েছে গত 10 বছরে, কীভাবে বাঁধ সংস্কার হয়েছে সেটা দেখাতে পারতাম। কিন্তু ওনাকে আসতে দেওয়া হয়নি, প্ল্যান করে সিএমকে এখানে বাধা দিয়ে আসতে বারণ করেছেন। কিন্তু দেখেন, আজকে আমি যে আমার যে বাসাতে বসে আছি, এটা আমার বাসা। গত 50 বছরে কোনোদিনও বন্যায় কবলিত হইনি আমরা। এবার প্রথমবার হয়েছে। তারপরে কত বড় বন্যা হয়েছে পাতাকান্দি সমষ্টিতে, 3-4 জায়গা ভেঙেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সিএম স্যার আসার পরও উনি এখানে আসতে পারেননি শিডিউল থাকা সত্ত্বেও। ভাইরাস আমাদের মাননীয় এমএলএ মহোদয় এসে সবার আগে যাওয়ার প্রয়োজন ছিল সেই বিলবাড়িতে, ওখানে নিয়ে গিয়ে নালিবাড়ি, আপনার কাটাবাড়ি, সেখানে গিয়ে ওনার দেখাশোনা করছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে এই পারে, উনি যাচ্ছেন সেই পারে। সিএম না আসাটা একটা আমাদের শিডিউল ক্যান্সেল হওয়াটা আমি মনে করি আমাদের মন্ত্রীর ব্যর্থতা না হলে উনি যদি বলতেন, উনি যদি প্রেশার দিতেন পাতাকান্দি একবার যেতেই হবে, তাহলে নিশ্চয় আসতেন। ওনার ব্যর্থতার জন্য, ওনার ব্যর্থতা ডাকার জন্য উনি নিজে লেগে সিএমকে পাতাকান্দিতে আসতে বারণ করেছেন। এইগুলোর জবাব পাতাকান্দি মানুষ জানতে চায়। আমি গত 10-15 দিন আগে মিডিয়াকে নিয়ে আমি পাতাকান্দির বাঁধগুলোকে ঘোরাফেরা করেছিলাম এবং আমি দেখিয়ে দিয়েছিলাম বিভাগীয় কর্তৃপক্ষকে। আমি বলেছিলাম অতি সত্বর যদি বাঁধগুলো সংস্কার করা না হয়, যে কোনো সময় ভয়াবহ বন্যায় কবলিত হবে পাতাকান্দি মানুষ। তার 3 দিন পরেই, আমি আমার স্টেটমেন্ট দেওয়ার 3-4 দিন পরেই কিন্তু বন্যা হয়ে গেল। গত 10 বছরে কি সংস্কার হয়েছে বাঁধের পাতাকান্দিতে দেখেন আপনারা, একটাও বাঁধ সংস্কার করা হয়নি। আর আমি আজকে পেপারে পেয়েছি যে বিভাগীয় কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার, এসডিও, ওনারা বলে জন্য এগুলো হয়েছে। আমি যতটুকু জানি, আমি এই বিভাগের এই জলসম্পদ বিভাগে আমি একজন ঠিকাদার। আমি এস্টিমেটগুলো খবর আসছে আমার কাছে, কোনখানে গিয়েছে, কবে গিয়েছে। আমি যতটুকু জানি, আমি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছিলাম গুয়াহাটিতে। আমি অনুরোধ করেছিলাম যে স্যার, আমাদের পাতাকান্দি সমষ্টির বাঁধের অবস্থা খুবই শোচনীয়, যে কোনো সময় ভয়াবহ বন্যায় আমরা যেতে পারি। তখন উনি আমাকে বললেন, আপনাদের পাতাকান্দিতে জন্য কয়েকটা এস্টিমেট ওনারা ডিভিশন থেকে পাঠিয়েছে, কিন্তু এইগুলো এস্টিমেটগুলো আমরা বারবার মন্ত্রী মহোদয়ের কাছে পাঠিয়েছি, কিন্তু সেখান থেকে ঘুরে পাঠানো হচ্ছে আবার চিফ ইঞ্জিনিয়ার অফিসে। তার মানে কি, সেগুলোকে গিয়ে আমাদের যা প্রতিনিধি থাকে ওনারা গিয়ে পার্সু করতে হয়েছে মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয়। সমস্ত আসামের এই যে স্কিমগুলোকে স্যাংশন করা সম্ভব নয়। আমরা যদি আমাদের প্রতিনিধি, আমাদের মন্ত্রী গিয়ে যদি ওনাকে পার্সু করতেন, ওনাকে বলতেন আমাদের পাতাকান্দি এই অবস্থা, তাহলে নিশ্চয়ই স্কিমগুলো স্যাংশন হতো। কিন্তু ওনার যাওয়ার সময়ই নেই। এর পরিণাম হলো গত 5 বার পাঠানো, 4 বার পাঠানোর পরেও সেই পাতাকান্দি স্কিমগুলো আবার ঘুরে চিফ ইঞ্জিনিয়ার অফিসে এসেছে। আমি এইগুলো রেকর্ডও নিয়ে এসেছি, স্কিমের রেকর্ডও আমার কাছে আছে, কতটা স্কিম গিয়েছে। বিভাগীয় কর্তৃপক্ষ ওয়াটার রিসোর্স ডিভিশন পাঠিয়েছে, কিন্তু সেখানে লড়াচড়া করা মানুষ নেই, তার কারণে এই স্কিমগুলো আবার ঘুরে এসে চিফ ইঞ্জিনিয়ারে পড়ে আসে। অর্থাৎ আমি যে বলে যাচ্ছি, জনপ্রতিনিধি হতে হলে একজন লোকাল একজন হতে হয়। আমাদের দুর্দশা আমরাই বুঝবো, কারণ এইটা আমাদের জন্মস্থান, মৃত্যু আমাদের এখানেই হবে। যারা বাইরে থেকে এসে আমাদের পাতাকান্দি প্রতিনিধি করেন, গত 20 বছর 30 বছরের মধ্যে 20 বছর বহিরাগত হয়েছেন এখানে, তার পরিণাম আমরা ভোগ করছি। আমাদের দুঃখ দুর্দশা দেখার কেউ নেই, দেখার কেউ নেই। এখানে বন্যায় কবলিত কে হবে? আমি হব, আমার মা হবে, ভাই হবে, বোন হবে, আমাদের ভাতিজা হবে, আমাদের গরু মহিষ হবে। ওনার তো কিছু নেই, উনি গুয়াহাটিতে এসিতে আর করিমগঞ্জে ওনার বাসাতে এসিতে থাকবেন। ক্ষতিকার হচ্ছে, আমাদের হচ্ছে, আমাদের সম্পত্তি নষ্ট হচ্ছে, আমাদের শাকসবজি নষ্ট হচ্ছে, আমাদের গরু মহিষের রাখার জায়গা নেই। আমরা নিজের গুড় দিয়ে নৌকা দিয়ে গিয়ে খাবার আনতে হয়, কষ্ট আমরাও পাচ্ছি। যতদিন পর্যন্ত পাতাকান্দির মানুষ সঠিক প্রতিনিধি পাঠাবেন না, একজন নিজের লোকাল একজন ছেলেকে পাঠাবেন না, ততদিন পর্যন্ত আমরা এইভাবে ভুক্তভোগী হতে হবো। আমরা
তার পরিণাম দেখেছেন। এই এই ফ্ল্যাটে দেখেন উনার ঘোরার প্রয়োজন ছিল, এখানে এসে একটা ক্যাম্প করে বসার প্রয়োজন ছিল। পাতানির মানুষ দুইবার ওনাকে মন্ত্রী এমএলএ বানিয়েছে। উনি এখানে নিয়ে এসে উনি হাইলাকান্দিতে ঘোরাঘুরি করছেন, করিমগঞ্জে ঘোরাঘুরি করছেন, কিন্তু ওনার প্রতিনিধি স্থান হলো পাতাকান্দি। পাতাকান্দির মানুষ চলের নিচে, উনি যাচ্ছেন অন্যদিকে। এটাই হলো আমাদের পাতাকান্দির আমাদের জনপ্রতিনিধি, যাকে এবার মন্ত্রী করছেন, কিন্তু ওনার প্রতিনিধি স্থান হলো পাতাকান্দি। পাতাকান্দির মানুষ চলের নিচে, উনি যাচ্ছেন অন্যদিকে। এটাই হলো আমাদের পাতাকান্দির আমাদের জনপ্রতিনিধি, যাকে এবার মন্ত্রী বানিয়েছেন। ওনাদের সঙ্গে উনি প্রতারণা করছেন, আমাদের সঙ্গে প্রতারণা করছেন। আমরা কীভাবে যে কষ্ট পেয়েছি গত 3-4 দিন আমরাই জানি, উনি জানবেন না। ওনার বাসা যেহেতু এখানে, ওনার বাসা করিমগঞ্জ, উনি জানবেন না, আমরাই কষ্ট পাচ্ছি। আমি সে মুহূর্তের কাছে অনুরোধ করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, পাতাকান্দিতে প্রতিটি বাঁধ সংস্কারের প্রয়োজন। একটা বাঁধ তো আপনারা জানেন, সেই তক্তারবন থেকে চুনাপট্টি পর্যন্ত আমরা টাউনের পিছন সাইডটা আমি আগেও বলেছিলাম, এটা খুবই ভয়াবহ পরিস্থিতি। এটা যদি অতি সত্বর সংস্কার করা যদি না হয়, তার যে কোনো সময় পাতা এই টাউন উড়ে যাবে। 1/2 মিটার রয়েছে মাত্র সেখানে। গত 10 বছরে বিভাগীয় মন্ত্রী 2বার এসেছেন, চন্দ্রমোহন পাটোয়ারি স্যার উনিও এসেছেন, আমাদের পাতাকান্দি মন্ত্রী এখন এমএলএ এখন মন্ত্রী হয়েছেন। তারপরেও এই বাঁধটা আজ পর্যন্ত সংস্কার হচ্ছে না। কারণটা কি, রহস্যটা কি? এগুলা ঢাকার জন্যই, এগুলো লুকিয়ে রাখার জন্যই আমাদের যে পাতাকান্দির আসার শিডিউল ছিল সিএম স্যার, ওনাকে এখানে আসতে বারণ করেছে। যার ক্ষতি হয়েছে আমাদের একজন লোকাল হতো, আমাদের এখানে ভূমিপুত্র ছেলে হতো পাতাকান্দি, তাহলে এই দুর্দশা বুঝতো। উনি প্রথমেই আমাদের ঘোরাকে আসার প্রয়োজন ছিল সিএম স্যার আমাদের পাতাকান্দিতে, ওনাকে চক্রান্ত করে ওনাকে এখানে আসতে বাধা দেওয়া হয়েছে, ভিতরে রহস্যগুলো খুলে যাবে বলে। এই কথাটা আপনারা মনে রাখবেন পাতাকান্দিবাসী। আমরা যখন জনপ্রতিনিধি বানাই, গত 30 বছরে 20 বছর বহিরাগত বানিয়েছি, তার পরিণাম একটু টের পাচ্ছি আমরা, সেকেন্ডে আমরা টের পাচ্ছি। আমরা আগামীতে আরও কিছু হবে, দেখবেন আপনারা, আগামীতে আরও হবে। যদি আমরা এই ধারা কন্টিনিউ করে থাকি, আগামীতে আরও হবে, আরও কিছু কি চলে যাবে। আমি আগামীতে আরও নিয়ে আসবো, প্রয়োজনে আন্দোলন করবো। তাই তো উন্নতির নামে কিছু নেই, কোনো কিছু উন্নতি বলে নেই, কোনো নতুন সংস্থাপন নেই, কোনো এস্টাবলিশমেন্ট নেই, শুধু রাস্তা দিয়ে কি পেট চলে? রাস্তা একটা গভর্নমেন্ট প্রক্রিয়া। পিডাব্লিউডি ডিভিশন আছে সেখানে, এসডিও আছে সেখানে, বিভিন্ন ধরনের জুনিয়র ইঞ্জিনিয়ার আছে সেখানে। ওনার কাজ হলো রাস্তা খুঁজে বের করা এবং রাস্তাগুলোকে এস্টিমেট পাঠানো, ওনারা করে যাচ্ছেন। কিন্তু বিশেষ করে থার্ড কন্ট্রোলের যেগুলো এস্টিমেটগুলোকে একটু গিয়ে পার্সু করতে হয়, চিফ ইঞ্জিনিয়ার থেকে সেক্রেটারি পর্যন্ত, সেই করার মানুষ আমাদের নেই। পিডাব্লিউডি ডিভিশনটা বড় ডিভিশন, সেখানে আমাদের মন্ত্রী মহোদয় খুদ আমাদের সিএম স্যার, উনি এগুলা মানে কোনো জায়গাতে খারাপ রাখছেন না, উনি ভালো করে কাজ যাচ্ছেন। আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন, এসডিও থেকে ইঞ্জিনিয়ার, ওনারাও কাজ করে যাচ্ছেন, তার জন্য কিছু রাস্তার কাজ হচ্ছে। তার বাইরে পাতাকান্দি কী হয়েছে? পাতাকান্দির মানুষের মঙ্গলের জন্য কি হয়েছে? পাতাকান্দির এস্টাবলিশমেন্ট কী হয়েছে? কিচ্ছু নেই, শুধু জিরো। শুধু আমরা ভোট আসলে হিন্দু মুসলিম বলে ভোট দিই। এই পরিণামটা আজকে আমরা ভোট করছি। আমি পাতাকান্দির কাছে আহ্বান, তারা প্রয়োজনে জাগুন এবং এইগুলোর থেকে পরিত্রাণ পেতে হলে আপনাদের ঘরের ছেলেকে আপনাদের প্রতিনিধি বানান এবং আপনাদের সুখের দুঃখে উনি থাকবেন। এবং ওনাকে দেখা করার জন্য আপনারা 1500 টাকা গাড়ি ভাড়া দিতে হবে না। আপনারা একবার মন্ত্রী এমএলএ মধ্যে দেখা করতে আজকের দিনে 1500 টাকার প্রয়োজন গাড়ি ভাড়া, আর লাঞ্চ করলে আরও 200 টাকা, 1800 টাকার প্রয়োজন। এগুলো থেকে পরিত্রাণ পান। আপনাদের পাতাকান্দি থেকে আপনার আবার সপ্তাহের পাতাকান্দি করে তুলুন, আপনাদের প্রতিনিধি একজন আপনাদের পাতাকান্দি থেকে পাঠান। এবং আমি সিএম মহোদয়ের কাছে অনুরোধ করছি, এই পাতাকান্দি একটি পোটেন্সিয়াল জায়গা। এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, বাংলাদেশ, এখানে আছে 2টা স্টেট, ইন্টারস্টেট বর্ডার আছে, ত্রিপুরা এবং মিজোরাম। এইখানে আমরা ইন্টারন্যাশনাল একটা হাব বানাতে পারি, আমরা একটা বিজনেস হাব বানাতে পারি। সেই দিকে লক্ষ্য রেখে পাতাকান্দিকে ধ্যান দেওয়ার জন্য আমি সিএম মহোদয়ের কাছে অনুরোধ করছি। এবং প্রয়োজনে পাতাকান্দির মানুষ পাতাকান্দির মঙ্গলের জন্য, পাতাকান্দি ডেভেলপমেন্টের জন্য রাস্তায় নেমে দাবিগুলো তুলে ধরবে। এই বলে কাছাড়ের বাটুলমারা গ্রান্টে রেশন ডিলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের পাশাপাশি নতুন ডিলার নিয়োগের দাবি এলাকাবাসীর।
কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের জালালপুর মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের 9 নম্বর ওয়ার্ডের বাটুলমারা গ্রান্ট এলাকায় রেশন ডিলার সুধা গঞ্জুর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। গোমরা সমবায় সমিতির অন্তর্গত প্রায় 50 জন রেশন কার্ডধারী অভিযোগ করেছেন ডিলার প্রশাসনিক অনিয়মের পাশাপাশি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ এবং রেশন কার্ড সংশোধনের নামে অর্থ দাবি করছেন। অভিযোগ অনুসারে কারো মৃত্যুর আগে রেশন কার্ড থেকে নাম কর্তন করে দেওয়া হচ্ছে, অথচ বরাদ্দকৃত রেশন সামগ্রী মৃতের পরিবারের হাতে পৌঁছচ্ছে না। কয়েকটি পরিবার অভিযোগ করেছে সদস্য সংখ্যার তুলনায় অনেক কম রেশন সামগ্রী দেওয়া হচ্ছে। স্থানীয় সমাজসেবী অজয় শুক্লবৈদ্য জানান, এক মৃত ব্যক্তির নামে এখনো চাল বরাদ্দ হচ্ছে, যা পরিবার পাচ্ছে না। এ ঘটনার প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে কাছাড়ের জেলাশাসক ও কাটিগড়ার সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। এদিকে গোমরা সমবায় সমিতির চেয়ারম্যান ব্রজবাসী দাস জানিয়েছেন, অভিযোগ যাচাই করে প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। এখানে বাটুলমারা 9 নম্বর ওয়ার্ড মহাদেবপুর, এই জায়গায় আমরা যত মহিলারা আছেন সবার একটাই অভিযোগ, রেশন কার্ডের মধ্যে যতজনের নাম আছে নামের মধ্যে থাকি যেমন 5 জন যদি নাম থাকে এই জায়গা থেকে 4 জনের চাউল দেয়, 1 জনের চাউল দেয় না। আর এর মধ্যে দিকে হয়েছে কি যে কয়েকজনের যেমন যেটা প্রুফ আছে 5,000 10,000 করিয়া খুয়াইছে, এইগুলা মানে মানুষগুলার অভিযোগ নিয়ে আমার কাছে আইছিল। আমি মহাদেবপুরের 9 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি একজন, অজয় শুক্লবৈদ্য আমার নাম। কিন্তু এই মহিলাগুলার যে পরিস্থিতি এটা হয়েছে তারা সবসময় টাকা খুঁজায়, অথচ একজন পরিবারে 4 জন যদি থাকে 4-15-60 কেজি এই মাসের মধ্যে দেওয়া হইতো 60 কেজি চাউল, এর মধ্যে তারা একজনের নাম কাটিয়ে তারা 45 কেজি দেয়। এক পরিবারে একজন মানুষ মারা গেছেন, রূপক গড়, এই মানুষটা মারা গেছেন, যেদিন মারা গেছেন পরের দিন তার নামটা কাটা হয়ে গেছে। ডেথ সার্টিফিকেট যেহেতু দেওয়া হয়েছে না, নামটা কিরকম কাটছেন, এই নামটা কাটার পরে যখন আমি অন্য এক ডিলারে দিয়ে আমি দেখাইছি যে তার নামটা আছে না বলে, হ্যাঁ তার অ্যালটমেন্টে যেগুলা চাউল এগুলা আইয়া পড়ে। এই মানুষটা রূপক গড়, মানুষ মারা গেছেন কিন্তু তার নামের চাউলটা কাটা হয়ে গেছে ডিলারে কইছেন, ডিলারের নাম হয়েছে সুধা গঞ্জু। আর তাই যে পরিস্থিতি লাগাইছেন সবরে খালি টাকা খুঁজাই যাচ্ছে। এই টাকাগুলা এখন দিবকে যে টাকাগুলা দিত তারা 5,000 10,000 পাইতো কইতে কি গরিব মহিলাগুলো, টাকাটা দেওয়া হইতো তারা নাম উঠাইবার লাগি, যেমন একজন মানুষের নাম উঠাইবার লাগি দেওয়া হইতো। এই নামগুলা মানে উঠাইবার লাগি যে 10,000 15,000 যে খুঁজা হতে এই টাকাগুলা কিতার লাগি তারা দিত। এটা অভিযোগ রাখলাম। আমরা সার্কেল অফিসার যারা আছেন তার কাছে আমরা এই কথাগুলা তুলিয়া ধরছি যাতে তারা তদন্ত করে ভালোভাবে। আর সব যতজন 50 পরিবার আছে এই মহিলাগুলা মানে একটু মানে সুযোগ সুবিধাটা দেওয়া হয়। আর এতজনের মানুষের নামগুলা আছে এই নামগুলা যাতে যার পরিবারে যেমন 4 জন আছে 3 জনের নাই, এই 3 জন 4 জন 5 জন যতজনের আছে সবার নামগুলা উঠতো। আর এটাই আমি চাই, তারার কথাগুলো আমি তুলিয়া ধরছি। নমস্কার স্যার, আমরা এটাই জন্য ডাকা হয়েছে কি যে আমাদের চালের প্রবলেম বেজান হচ্ছে, আর আমাদের সামনে তো টাকা ওকা নাই, তো আমরা কেমন করে দেবো? আমরা তো গরিব মানুষ, বাগানে কাম করি, বাগানের কামে তো আমাদের হাজিরাও কম আছে না। আমরা এখন যদি 6 জন পরিবারের জায়গায় যদি 3 জনা পায় 3 জনা নাই পায় তো আমাদের বেজানেই অসুবিধা হচ্ছে না। আমি প্রথমে দিয়েছিলাম আমার ডিলার ভাইকে 5 জনের নাম প্রথমে, তো 4 জনের আসেছে আর 1 জনের নাই। তো এখন বর্তমানে 4 জনা পাতে পাতে 2 জনা পাতে লাগলি, তার বাদে 2 জনও এখন একজনের একদম অনবর্ত 8 বছর হয়ে গেছে, এখন আমরা চালটা পাই না। স্যার যে আমার ছোট মেয়ে আছে, আমার ছোট মেয়ের লাগি নামটা উঠাইয়া দেন। হে কইছে যে 700 টাকা লাগবো, তো আমি কইছি যে কি তার লাগি, বলে জন ব্লকে যাইব, এই ব্লকে লেখা উখার লাগি 700 টাকা পয়সা লাগবো। তো আমি স্যার দিছি 100 টাকা। আমি কইছি আপনার এটা গাড়ি ভাড়া 50 টাকা, আর জন ব্লকে লেখাইবা এটা ফর্ম ফিল আপ করবার লাগি 50 টাকা দিছি। তো কইছে যে না আরো 600 টাকা লাগবো। আমি জন সময় আমার মেয়ের নাম উঠে যাইব এ সময় তোমার আরো 600 টাকা দিব। এখনো আমার মেয়ের নাম উঠছে নাম যে আমার নতুন বই বানাইয়া দেও, কইছে 5,000 টাকা লাগবে। আমি কইছি কিতার লাগি টাকা লাগবো, কই এখানে ফিল আপ করবো ফর্ম, তোমরা নাম উঠাইবো। কে চাইছে? ডিলারে কইছে। নাম কি? সুধাগঞ্জ। মাত্র একলা পাই, বাকি 4 জন আমরা নাই। কার্ডের মধ্যে কয়জনের নাম? কার্ডের মধ্যে শুধু আমার নাম, বাকি আর নাম উঠাইতে অসুবিধা কি? অসুবিধা নাই, নাম তারে কইছেন
কি কইছে উঠাইছে না তো কিতা কই 3000 টাকা ডিমান্ড করছি। আমি কইছি আমি যদি 3000 টাকা আপনার দিতে পারতাম তো আর আমি নিজেও কার্ড বানাই নিলাম। আমি ডাইরেক্ট কই হয় ডিলারের নাম ও তো সুধা গঞ্জু আর কি। আমার নাম লক্ষণ কর আছে, আমি বাটুমারের বাগান পঞ্চায়েত। এই যে আমার বাগানের শ্রমিক ভাই বোনগুলো যেগুলো আছে নির্ভ মানুষ, অবহেলা মানুষ, এগুলো মানে এদের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি তো নাই মনে। বাগানে কাজে যাবে সকালে আর বিকাল আসবে। এর মধ্যে আমাদের বাগানে আমরা বাটুমরা বাগানের এই যে 9 নম্বর ওয়ার্ডে মহাদেবজীবী 9 নম্বর ওয়ার্ড, এইখানে আমরা আমাদের ডিলার সুধা গঞ্জু, উনি এই মানুষগুলোকে বুড়ো বানিয়ে বলে যে পয়সা লাগবে, রেশন কার্ড নাম উঠাই দিব। হ্যাঁ, এরপরে কিছু সংখ্যক আছে যেটার মধ্যে ওদের নাম আছে, নাম থাকা সত্ত্বেও বলে যে নাম কাটে গেছে বলে করে এগুলো ভাতবুঝি করে। যেহেতু একটু আগে শুনলাম যে রূপগড় নামে একটা মানুষ মারা গেছে, ও রেশন মানে কাটাই দিয়েছে। স্যার কাটলো কেন? আমার কাছে কাটলো কিরকম? যেহেতু ওরা ডেথ সার্টিফিকেট কোনো জিমা দিয়ে নেয়, আর কোন প্রশাসন কোন আইনি দিচ্ছে ওগুলো কাটার জন্য? মহিলাকে বাজে ব্যবহার করে, যেমন কাপড় উঠে দেখিয়ে দেয়, ওগুলো কি স্যার? ওগুলো কিগুলো সরকারের মানুষ, আপনি ডিলার একজন সরকার মানুষ, আপনি সরকার যেগুলো দিচ্ছে ওইগুলো আপনি এগুলো বন্টন তো করবেন। কিন্তু এগুলো কেনে? এটা কেউ বাবার ঘর থেকে দিচ্ছে না, এটা তোমার সরকার, মোদী সরকার আমি দিয়ে যাচ্ছে। দৃষ্টি কাছে অনুরোধ রাখছি যে দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন আমাদের এই নিরীহ মানুষগুলোকে একটা ন্যায় পাই, ওইভাবে অনুরোধ করছি। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় ধোয়ারবন্দের গ্রিন ভিউ রিসোর্ট প্রাঙ্গণে এক বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চোখ পরীক্ষা শিবিরের আয়োজন করে। এই বিনামূল্যে শিবিরটি সকাল 11টা থেকে শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলে। লায়ন্স চক্ষু হাসপাতালে অপটোমেট্রিস্ট মনদীপ চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা পণ্ডিত মিলে বৃহত্তর ধোয়ারবন্দ সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত মোট 103 জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। তাদের মধ্যে 26 জন রোগীর ক্যাটারজাক্ট ধরা পড়ে। নার্স শেউলি ভট্টাচার্য ও সহকারী শামসুদ্দিন লস্কর শিবিরের প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করে। যাদের ক্যাটারজাক্ট ধরা পড়েছে তাদের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে লায়ন্স আই হাসপাতাল শিলচরে আগামীকাল করা হবে। এছাড়াও আজকের শিবিরে 49 জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। ইউথস এগেইনস্ট সোশিয়াল ইভিলস ইয়াসি ধলাই অ্যাসেম্বলি কমিটি এই শিবিরকে সফল করতে গুরুত্বপূর্ণ সহায়তা ও সহযোগিতা প্রদান করেছে। মোহনমালা এই শিবিরের ইনচার্জ ছিলেন। লায়ন্স ক্লাব ভ্যালি ভিউর পক্ষ থেকে গাইডিং লায়ন সঞ্জীব রায়, সম্পাদক অনুপ রায়, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ উপস্থিত ছিলেন। ইয়াসির পক্ষে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসি ধলাই অ্যাসেম্বলি কমিটির সভাপতি শেখর দর, করণ জানা, কুণাল দে, সীতা মিশ্র, রাজকুমার গোয়ালা সহ অন্যান্যরা। আজকে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে পর্যালেঙ্গা ব্লকের ধোয়ারবন্দ অঞ্চলের গ্রিনউড রিসোর্টে আজকে এখানে একটা স্থানীয় শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে প্রায় শতাধিক রোগী এখানে লায়ন্স হাসপাতালের চিকিৎসকগণ দেখেছেন এবং এখানে 25 জনের উপরে স্থানীয় শনাক্তকরণ করা হয়েছে। আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমাদের মেইন মিশন হচ্ছে যে আমরা অন্ধত্ব সমাজ থেকে অন্ধত্ব নিবারণ করব এবং তারই সুবাদে আজকে এখানে যে 25 জন স্থানীয় শনাক্তকরণ করা হয়েছে ওনাদেরকে সম্পূর্ণ বিনা খরচায় লায়ন্স চক্ষু হাসপাতাল শিলচরে নিয়ে ওনাদেরকে অস্ত্রোপচার করানো হবে এবং ওনাদেরকে কালকে আবার ওনাদের ঘরে পাঠিয়ে দেওয়া হবে। আজকে এখানে যে পরীক্ষা করা হয়েছে সেখানে অনেক যাদেরকে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি ওনাদেরকে প্রয়োজনীয় ঔষধ এবং তৎসঙ্গে বিনামূল্যে চশমাও প্রদান করা হয়েছে। আজকে ধোয়ারবন্দে গ্রিনউড রিসোর্টে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স আই হসপিটালের যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং ইয়াসি কেন্দ্রীয় কমিটি তথা ধলাই অ্যাসেম্বলি কমিটির সহযোগিতায় আমরা স্থানীয় শনাক্তকরণ তথা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি। খুব ভালো সারা আমরা পেয়েছি। এখানে যে উদ্যোক্তারা ছিলেন খুব ভালোভাবে এটাকে অর্গানাইজ করেছেন। আমরা লায়ন্স ক্লাব থেকে যে জিরো ক্যাটারেক্ট মিশন নিয়ে চলছি, আজকে আমরা আরেক ধাপ এগিয়ে গেছি। আজকে ধোয়ারবন্দে অন্তত 26 জন ক্যাটারেক্ট পেশেন্ট আমরা স্থানীয় শনাক্তকরণ করতে পেরেছি। আজকে ওদেরকে আমরা লায়ন্স হসপিটালে নিয়ে যাবো এবং বিনামূল্যে অস্ত্রোপচারের পর আগামী পরশু ওদেরকে আবার বাড়িতে আবার ফিরে দেবো।
অনেক রুগীকে চশমা ফ্রি দেওয়া হয়েছে, অনেক ঔষধ ফ্রি দেওয়া হয়েছে। যে আমাদের যে মিশন ও ভিশন আছে জিরো ক্যাটারেক্ট, আজকে দোয়ারবন্দ অঞ্চলে আমরা এক ধাপ এগিয়ে গেছি এবং আমরা আশাবাদী আগামী দিনেও প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা জিরো ক্যাটারেক্ট মিশনকে আরও সফলভাবে আয়োজন করতে পারি। রাজ্যের প্রতিটি জেলার মতো হাইলাকান্দি জেলায়ও সম উন্নয়নের দাবিতে বই লিখে রাজ্য সরকারকে বার্তা দিলেন শিক্ষক, সাহিত্যিক ও যোগী সম্প্রদায়ের সাংগঠনিক সম্পাদক অঞ্জন নাথ। হাইলাকান্দি জেলাকেও রাজ্যের অন্যান্য জেলার মতো সম উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার দাবিতে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কার্যকলাপ ও অসমকে ভারতের শীর্ষ 5টি স্থানের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে একটি বই লিখেছেন হাইলাকান্দির শিক্ষক, সাহিত্যিক ও যোগী সম্প্রদায়ের সাংগঠনিক সম্পাদক অঞ্জন নাথ। এই বইটির নাম নতুন অসমর স্বপ্নদ্রষ্টা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বইটিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অসমে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি রাজ্যকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বইটিতে হাইলাকান্দি জেলার নানা সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, যেমন ভৈরবী গুয়াহাটি রেলপথ চালু করার দাবি, হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি, একটি কৃষি মহাবিদ্যালয় স্থাপনের দাবি, হাইলাকান্দি শহরের আশেপাশে একটি মেডিকেল কলেজ নির্মাণের দাবি এবং ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য একটি আধুনিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবিও বইটিতে উল্লেখ করা হয়েছে। 135 পৃষ্ঠার এই বইটি লিখতে প্রায় 2 বছর সময় লেগেছে বলে জানিয়েছেন লেখক। এই বইটি শুভ উদ্বোধন করেছেন দিশপুরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে। হাইলাকান্দি জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় এই বইটি বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষক অঞ্জন নাথ। কিতাপখন মই প্ৰথমে উত্তৰটো মই এনেকৈ আপোনালোকে ক'ম। কিতাপখন মই প্ৰায় যোৱা 2 বছৰৰ পৰা প্ৰচেষ্টাত লিখি আছোঁ আৰু এই কিতাপখনত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী তথা অসমৰ উন্নয়নমূলক কামসমূহ সুন্দৰভাৱে মই ইয়াতে সন্নিৱিষ্ট কৰিছোঁ, কাৰণ এই উন্নয়নমূলক কামসমূহ অসমৰ প্ৰতিজন জনগণে জনাৰ প্ৰয়োজন। আৰু লগতে মই হাইলাকান্দিৰ যিহেতু ল'ৰা, হাইলাকান্দিৰ অলপমান বিশেষ ইয়াতে আমাৰ সপোন জড়িত হৈ আছে। যিহেতু আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে আমাৰ অসমক এখন নতুন অসমৰ সপোন দেখুৱাইছে আৰু সেইখন অসম হৈছে বিকশিত অসম, সেইখন অসম হৈছে উন্নয়ন অসম, সেইখন অসম হৈছে ভাৰতবৰ্ষৰ 5খন ৰাজ্যৰ ভিতৰত এখন অসম, যিটো আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে বহু আগৰ পৰা সপোন দেখি আহিছে। আৰু সেই অসমৰ লগত হাইলাকান্দিক সমপৰ্যায়ত লৈ যাবৰ বাবে মই এই কিতাপখনৰ মাধ্যমে হাইলাকান্দিৰ কিছু সপোন মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত তুলি ধৰিছোঁ। মই হাইলাকান্দিত চাওক, আজি বিশেষ কথা হ'ল আমাৰ হাইলাকান্দি যদি অন্যান্য ডিষ্ট্ৰিক্টৰ তুলনাত আমাৰ হাইলাকান্দি বহুত পিছ পৰি আছে। ইয়াতে বহুত কিছুমান কথা আছে। আজি বিগত 20 বছৰৰ পৰা আমি যদি পিছৰ 20 বছৰ হাইলাকান্দি নেতৃত্বৰ বহুত কম নেতৃত্বৰ ক্ষেত্ৰত আমাৰ হাইলাকান্দি বহুত পিছত পৰি আছে। যিহেতু উপযুক্ত নেতৃত্বৰ আমাৰ অভাৱ আজিৰ পৰা নহয়, প্ৰায় মই জনা 20 বছৰৰ পৰাই আজি উপযুক্ত নেতৃত্বৰ অভাৱ, যিটো কাৰণে আমাৰ হাইলাকান্দি বহুত পিছ পৰি আছে। গতিকে মই চাওঁ আজি আমাৰ হাইলাকান্দিখন গুৱাহাটীৰ নিচিনাকৈ উন্নয়ন হওক, মই চাম যোৰহাটৰ নিচিনাকৈ উন্নয়ন হওক, আমাৰ হাইলাকান্দিখন মাজুলীৰ নিচিনাকৈ উন্নয়ন হওক। এই সমপৰ্যায়ত হাইলাকান্দিখন যাতে আমি ডেভেলপ বা বিকাশ কৰিব পাৰোঁ, সেইটো উদ্দেশ্যই মই এই কিতাপখনৰ বিভিন্ন বিষয় সংকলন কৰিছোঁ। লগতে মই অসমৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ উন্নয়নৰ কামসমূহ সুন্দৰভাৱে প্ৰতিস্থাপন কৰিছোঁ, যাতে প্ৰতিজন অসমৰ জনগণে জানিব পাৰে। হাইলাকান্দি বিশেষকৈ মই এই কিতাপখনত সন্নিৱিষ্ট কৰিছোঁ। আমাৰ বহুতো সমস্যা জড়িত হৈ আছে। অলপতে মাননীয় মুখ্যমন্ত্ৰী আমাৰ হাইলাকান্দি এখন মেডিকেল কলেজ ঘোষণা কৰিছে। মই চাম যে মেডিকেল কলেজখন বিশেষকৈ আমাৰ হাইলাকান্দি নিকটৱৰ্তী অঞ্চলত যদি প্ৰতিষ্ঠা কৰে সকলো কাৰণে সুবিধা হ'ব। দ্বিতীয়তে মই হাইলাকান্দি আমাৰ যিটো বহু পুৰণি আমাৰ এটা দাবী আছিলে যে ভৈৰৱী গুৱাহাটী ৰেল সেৱা প্ৰৱৰ্তন কৰিবৰ কাৰণে, সেই ভৈৰৱী গুৱাহাটী ৰেল সেৱা প্ৰৱৰ্তনৰ কথাটো মই উল্লেখ কৰিছোঁ। আৰু ইয়াৰ পাশাপাশি মই আপোনাক আমাৰ এখন ছায়েন্স কলেজ আমি চাইছোঁ, লগতে আমি SS কলেজক এখন বিশ্ববিদ্যালয় ৰূপান্তৰিত কৰাৰ কথা কৈছোঁ, আৰু লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় এখন বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এখন স্থাপনৰ মই এই কিতাপখনৰ জৰিয়তে তেখেতক দৃষ্টিগোচৰ কৰিছোঁ। লিখিছোঁ মই আমাৰ বিশেষকৈ যিটো আমাৰ লালা ৰেল ক্ৰছিং, হাইলাকান্দি আইনাখাল ৰেল ক্ৰছিং, এইটো সঘনে বহুত সমস্যাৰ সন্মুখীন হয়। গতিকে মই কিতাপখনৰ জৰিয়তে এইটোও তেখেতক দৃষ্টিগোচৰ কৰিছোঁ। আমাৰ হাইলাকান্দি বহু সমস্যাৰ জড়িত, যিহেতু আপুনি আমাক এটা সপোন দেখুৱাইছে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে, অসমক সেই সপোনৰ জৰিয়তে এখন সপোনলৈ ৰূপান্তৰিত কৰিব বিচাৰিছে। আমিও হাইলাকান্দিবাসী পিছ পৰি থাকিব নিবিচাৰোঁ। আমিও মাননীয় মুখ্যমন্ত্ৰী এই সপোনৰ লগত সমানে খোজ মিলাই আগবাঢ়ি যাব বিচাৰোঁ। সেই উদ্দেশ্যে মই কিতাপখনত এই বিষয়খিনি সন্নিৱিষ্ট কৰিছোঁ। কিতাপখন ডক্টৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্বই গুৱাহাটী দিছপুৰত
তেখেতে উন্মোচন কৰিছে। এই কিতাপখন আপুনি অসমত বিনামূল্যে মোৰ প্লেন হ'ল মই হাইলাকান্দিবাসীৰ প্ৰতিজন জনগণক মই কিতাপখন উঠাই দিম। এতিয়া যিহেতু আমাৰ বানপানী হৈ আছে, বানপানীৰ সময়ত এই বিষয়টো খুব ভাল নহ'ব, সেইটো কাৰণে মই কেইদিনমান ৰৈছোঁ। ইয়াৰ পিছতেই বানপানীৰ পিছতেই মই প্ৰত্যেকজন জনগণৰ ওচৰত মই কিতাপখন দিম, লগতে অসমৰ বিভিন্ন জিলাতো মই কিতাপখন ডিষ্ট্ৰিবিউশ্যন কৰিম। সেইটো আমাৰ বৰ্তমানটো অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক দিছোঁ আৰু বিভিন্ন ধৰণৰ কাৰ্যকৰ্তাক দিছোঁ। মই গুৱাহাটীতো কিছুমান ব্যক্তিক দিছোঁ আৰু আমাৰ যিখিনি ভাৰতীয় জনতা পাৰ্টি তেখেতসকলেও কৈ আছে খুব কম সময়ত মই তেখেতসকলৰ আগন্তুক দিনত আপুনি আৰু আগন্তুক দিনত প্লেনটো মই হৈছে মোৰ এটাই মেইন কথাটো হ'ল যে আমাৰ হাইলাকান্দিখন পিছত থাকিব নালাগে। ইয়াৰ বাবে মই বহুত ধৰণৰ চেষ্টা কৰি আছোঁ। যিহেতু আমি সঁচা কথা ক'বলৈ হাইলাকান্দি বাহিৰত যেতিয়া যাওঁ, তেতিয়া হাইলাকান্দি এই দুৰৱস্থা বা হাইলাকান্দি যিবোৰ নেতৃত্ব আছে এইবোৰ দেখিলে লাজ পাওঁ। আৰু মই সেই নেতৃত্বৰ এটা পৰিৱৰ্তন চাইছোঁ, এটা নতুন যুগৰ সূচনা হওক। হাইলাকান্দি সমানৰ খোজে অসমৰ বিভিন্ন জিলাৰ উন্নতিৰ লগত সমান খোজে আগবাঢ়ি যাওক, সেইটোৱে মোৰ উদ্দেশ্য। রতনপুরের সম্পত্তি লোভে বৃদ্ধ পিতা ও মাতাকে পরিকল্পনা মাফিক হত্যার চেষ্টা ছেলে। গ্রামবাসীর বিচারের মাধ্যমে বৃদ্ধ পিতা মাতাকে মামার হাতে সমঝে দেওয়া হয়। বড়খোলা বিধানসভার অন্তর্ভুক্ত তাপাং ব্লকের অধীনে থাকা রতনপুর কলোনির কীর্তনের মাঠের সর্বজনীন কমিউনিটি হলে স্থানীয় বাসিন্দা অসহায় বৃদ্ধ পিতা মাতাকে পরিকল্পনা মাফিক বন্যার জলে ডুবিয়ে মারার চেষ্টাকারী পুত্র রাসমণি দাসের বিরুদ্ধে কয়েকশো গ্রামবাসী সহ স্থানীয় প্রতিনিধিরা একত্রিত হয়ে বিচারের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বৃদ্ধ পিতা রমন দাস বয়স 70 ও মা মনোমালা দাস বয়স 65 দুজনকেই মামার হাতে সমঝে দেওয়া হয়। এদিন বিচারে উপস্থিত তাপাং বর্ষাঙ্গন বিজেপির সদস্য জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়া নিপেন্দ্র চন্দ্র দাস বলেন, রাসমণি দাস বিগত কয়েকদিন ধরে বন্যার এই সময় বর্ষাঙ্গনে থাকা নিজস্ব বিলের জলাশয়ের মধ্যে থাকা একটি মাচাং ঘরের ভেতরে 3-4 দিন থেকে বৃদ্ধ পিতা ও মাতাকে ঘরের ভিতরে বন্ধ করে রেখে দেয় ও পুরোপুরিভাবে পরিকল্পিতভাবে বন্যার জলের মধ্যে তলিয়ে গিয়ে নিজের অসহায় পিতা ও মাতাকে মারার উদ্দেশ্যে রেখে এসেছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় এলাকার আশেপাশের ছেলেরা বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে ওনাদের তুলে নৌকোয় করে নিয়ে আসেন ও ওনাদের মুখের বিষয়টি বিবরণী শুনে গ্রামের মানুষদের নিয়ে বিচার বসানো হয়। বিচারের সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত বৃদ্ধা মনোমালা দাসের ছোট ভাই মোহনলাল দাসকে সর্বসম্মতিক্রমে বৃদ্ধ বড় বোন ও জামাইকে একসাথে ওনার আজীবন ঘরে রাখার জন্য সমঝে দেওয়া হয়। ছেলে রাসমণি দাস ও তার স্ত্রী প্রায় সময় বৃদ্ধ পিতা ও মাতাকে সম্মতির জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে থাকতো। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা বিগত দিনে কোনোদিন এই এলাকায় ঘটেনি। সত্যিকারের অর্থে পশুতুল্য ছেলে রাসমণি দাসকে আইনগতভাবে কঠিন শাস্তির প্রয়োজন ছিল। সমাজকর্মী সজলকান্তি দাস বলেন, এই গ্রামের সৃষ্টির থেকে আজ অব্দি এই রকম লজ্জাজনক ঘটনার কথা শোনা যায়নি। তিনি ধন্যবাদ জানান গ্রামের পরোপকারী ছেলেদের, যারা এই জলাশয় বিলের মধ্যে থেকে অসহায় বৃদ্ধ ও বৃদ্ধা পিতা মাতাকে তুলে এনে নতুন জীবন দান দেওয়ার জন্য। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত জিপির প্রাক্তন জেলা পরিষদ সদস্য তপন দাস, বর্ষাঙ্গন জিপির 1 নম্বর ওয়ার্ডের মেম্বার নয়নতারা দাস, 2 নম্বর ওয়ার্ডের মেম্বার রামপ্রসাদ দাস, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সুকুমার দাস, রোজকান্দি জিপি সদস্য অজিত দাস সহ শুক্লাল দাস, সৌমেন্দ্র দাস, সৌরভ দাস, রাজীব দাস, মহানন্দ দাস, আইনজীবী বাবুল দাস, রথিকান্ত দাস, মনোরঞ্জন দাস, শিবু দাস প্রমুখেরা। সমস্ত গ্রামবাসী কিন্তু আপনি নিতে পারবেন। আর কি তা মালা যে লাগা দেখছো ওখানে যে ডাকাডাকি করে আসছো যারা রে মোহনলাল দাস, আমার বাসা হলো আলমবাগ। আজকে শুনতে পারি যে আমার বোন এবং ভগ্নিপতি খুব দুরবস্থায়। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই এই রতনপুর গ্রামবাসীর যে যুব সমাজ, তারা এই আমার ভগ্নিপতি এবং ভগ্নিকে উদ্ধার করে এনেছে, যে তার জন্য আমি খুবই খুশি বা আনন্দিত, আর তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে এই বিচার সভায় আজকে এই রতনপুরের মানুষ যুব সমাজে আজকে আমার হাতে তুলে দিয়েছে, তারাকে দেখাশোনা করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য। আমার সাধ্য মতো আমি বলতেছি যে আমার সাধ্য মতো যতক্ষণ পারি
আমি আমার বোন এবং বন্ধুর থেকে আমি সেবা যত্ন করব, এই আমার আশা কামনা। ধন্যবাদ। আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট, চিন্তার কোনো কারণ নেই। এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে। আমাদের পরিষেবায় এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রানিং মেশিন, চিমনি, কাউন্টার ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয়। বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 8011237974। ধন্যবাদ। বন্যা কবলিত এলাকায় নৌকা যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আলতোই ফাউন্ডেশন। রবিবার বকরিহাওয়ার বিভিন্ন এলাকায় নৌকা যোগে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন আলতোই ফাউন্ডেশন কর্মকর্তারা। এদিন উপস্থিত ছিলেন আলতোই ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম মাঝার ভূঁইয়া, আলতোই ফাউন্ডেশন সম্পাদক মাওলানা হায়দর হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা হিফজুর রহমান মজুমদার, কার্যকরী সম্পাদক মাওলানা আবু তৈব নুমান বড় ভূঁইয়া, মাওলানা হাসানুজ্জামান মজুমদার, মুজাহিদুল ইসলাম বড় ভূঁইয়া সহ অন্যান্যরা। আমরা বকরিহাওর এলাকায় এসেছি। এখানে বেশি জল, বিভিন্ন দুর্গত এলাকায় ইনশাআল্লাহ আমাদের সবাইকে নিয়ে আমরা জলের মেডিসিন, কিছু চিরা, চিনি, আরও বিভিন্ন জিনিস নিয়ে ইনশাআল্লাহ এসেছি। আমরা দোকান বা 3খান নৌকা নিয়ে এদিকে যাব। বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মানুষকে আমরা সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই আলতোই ফাউন্ডেশন আমাদের মুখ্য উদ্দেশ্য হলো বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো। কাজেই এই মিশন আমাদের চালু থাকবে। আর অন্যান্য যারা সংগঠন রয়েছেন তাদের কর্ম দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে আমরা সরকারি প্রশাসন ব্যবস্থাকে আরও সক্রিয়ভাবে মানুষকে সাহায্য করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আজকে আমাদের দ্বিতীয় দিন ত্রাণ সামগ্রী নিয়ে আমরা ইতিমধ্যে একদিন গিয়েছিলাম এই আপনার মোহনপুর এবং নিতাইনগর বিষ্ণুগড় এলাকায়। আজকে আমরা বকরিহাওয়ার অত্যন্ত দুর্গম এলাকা, যেখানে অত্যন্ত জল বেশি। আমরা আলতোই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই কর্মকর্তা বৃন্দদেরকে নিয়ে আমরা যাচ্ছি এবং আমরা আহ্বান করি যে আলতোই ফাউন্ডেশনের সঙ্গে আমাদেরকে বহু ডক্টর, ইঞ্জিনিয়ার আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছেন। গতিকে আমরা অত্যন্ত খুশি যে আমরা এই যে এত দুর্যোগের সময় মানুষের কাছে দাঁড়াতে পারবো। তার জন্য আরও বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন রয়েছে, সবাইকে আমরা আহ্বান করি যে এই দুর্যোগের সময় আমরা সবাই এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলতোই ফাউন্ডেশনের উদ্যোগে ব্যক্তিগত ফান্ড এবং আমরা কয়েকদিন আগে আপামর জনসাধারণের কাছে অ্যাপিল করেছিলাম এই বন্যার্তদের কিছু সাহায্য করার জন্য। তো তাদের সাহায্য এবং আমাদের ফাউন্ডেশনের কর্মকর্তাদের ব্যক্তিগত ডোনেশন মিলিয়ে আজকে আমরা দ্বিতীয় দিনের মতো এই বকরিহাওর এলাকায় আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করতে যাচ্ছি। তো আপনাদের আমানত যেটা আমাদের কাছে দিয়েছিলেন, আমরা ইনশাআল্লাহ ঈদের দিনে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল বরখলার এক যুবকের। হত যুবকের নাম জহিদুল ইসলাম খাদেম, বয়স 28, বাড়ি বরখলার বড়রামপুর জিপির ডলু বস্তিতে। আহত অপর যুবকের নাম বাহারুল ইসলাম মজুমদার, বয়স 18, বাড়ি শিলচর বিধানসভার বদরপুর মাছিমপুর জিপির বদরপুর প্রথম খণ্ডে। জানা গেছে ঈদের দিন সন্ধ্যা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। ডলু অন্নপূর্ণা সংযোগী পূর্ত সড়কের শিলচর বিধানসভার অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপির মাছিমপুর বাগান এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনার পর স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক শামুস উদ্দিনদের প্রচেষ্টায় দু যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হলেও রাতে মেডিকেল কলেজে মৃত্যু ঘটে বরখলার ডলু বস্তির বাসিন্দা যুবক জাহিদুল ইসলাম খাদেমের। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বড়রামপুর আর একজন হইল গিয়া এই বদরপুর পার্ট ওয়ানের মানুষ, তারা অবশ্য সুস্থ আছে। আর এই যে বড়রামপুরের যে তার নাম হইল গিয়া জাহিদুল হোসেন, উনি মারা গেছে। কালকে হসপিটাল নেওয়া যাওয়ার পরে উনি মারা গেছে।
তারপরে আমি প্রশাসনকে খবর দিচ্ছি, তারাও আইসে আইয়া গাড়ি দুইটা উঠাইয়া লইয়া যাওয়া হয়েছে। আর এখন দিনের বেলা আমি একটা মানে ভিডিও করলাম, যে জায়গাটা দেখালাম ওদিকে দেখাও না, একটা বাইক ওদিকে পড়ছে গিয়া, ওটা উঠা নিয়ে হয়েছে, আর একটা বাইক ওখানে পড়ছে। আর মেইন হচ্ছে গিয়া এই খুঁটিটা, এই খুঁটির মধ্যে। বরখলা থেকে এ চক্রবর্তী প্রতিবেদন, সীমান্ত বার্তা। হাইলাকান্দিতে ত্রাণ সামগ্রী লুণ্ঠনের অভিযোগ, প্রতিবাদী মাতৃ গ্রামের মানুষ। বন্যা কবলিত হাইলাকান্দিতে বা ত্রাণ সামগ্রী লুণ্ঠনের বিস্ফোরক অভিযোগ। হাইলাকান্দি জেলার চণ্ডীপুর প্রথমখণ্ড এলাকার মাঝরপাড় গ্রামে উত্তেজনা ছড়িয়েছে রবিবার, যখন গ্রামবাসীরা সরাসরি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ এনে পথে নামেন। স্থানীয়দের অভিযোগ, সরকারি সহায়তার নামে আসা ত্রাণ সামগ্রী ঠিকঠাকভাবে বন্টন করা হয়নি। ত্রাণ সামগ্রী লুটপাটের পেছনে চণ্ডীপুর এলাকার বিএলও রঞ্জু চৌধুরীর হাত রয়েছে বলে সরব হন তারা। বিক্ষুব্ধ গ্রামবাসীরা এদিন চণ্ডীপুর এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে। সরকারি সহায়তা প্রকৃত উপভোক্তাদের না পৌঁছানোর অভিযোগ তুলে তারা বলেন, কিছু নির্দিষ্ট ব্যক্তির মধ্যে ত্রাণ সামগ্রী সীমাবদ্ধ রাখা হয়েছে, যাতে প্রকৃত বন্যার্থরা বঞ্চিত হচ্ছেন। এদিকে ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা। অভিযোগের জেরে চণ্ডীপুর এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। এই বিষয়ে বিএলও রঞ্জু চৌধুরী প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বন্যা পরিস্থিতির মধ্যে এই ধরনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে চণ্ডীপুরের বহু পরিবার। এখন দেখার অভিযোগের তদন্ত কোন দিকে মোড় নেয় এবং প্রশাসন কতটা কার্যকর ভূমিকা নেয়। বাঁশবাড়ি জিপির চণ্ডীপুর প্রথমখণ্ড মাঝরপাড়ের ত্রাণ সামগ্রী লুণ্ঠন করা মানছি না, মানব না। আমাদের ত্রাণ সামগ্রী সত্তর দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, মানুষের ত্রাণ সামগ্রী দিতে হবে, দিতে হবে, জলে নিপীড়িত মানুষের ত্রাণ সামগ্রী দিতে হবে, দিতে হবে। প্রথমখণ্ড মাঝরপাড় পিছপড়া জলে ডুবা এরিয়ার ত্রাণ সামগ্রী দিতে হবে, দিতে হবে, আমাদের ত্রাণ সামগ্রী দিতে হবে, দিতে হবে, মাঝরপাড়ের ত্রাণ সামগ্রী দিতে হবে, দিতে হবে। বাঁশবাড়ি জিপি অন্তর্গত চণ্ডীপুর পার্ট 1 মাঝরপাড় আজকে বিগত 5 দিন জলে ডোবা অঞ্চল অদ্য জলে ছাড়িয়া গেছে, মানুষে খুবই কষ্টের মধ্যে দুর্ভোগ করে। আজকের দিনে 5 দিন হয়ে গেছে, বিগত এক পবিত্র ঈদের দিনের কারণে আমরা প্রতিবাদ করছি না। আজকে আমরা মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছি, যাতে এই অঞ্চলে প্রায় 500-700 পরিবার ফ্যামিলি আজকের দিন অবধি পর্যন্ত রিলিফ কে বা কারা রিসিভ করিয়া আনার পরে কিছু সংখ্যক মানুষের অন্য সাইডে দেওয়া হয়েছে, ওয়ানের হো সাইডে দি। কিন্তু মাঝরপাড় এই বৃহত্তর অঞ্চল প্রায় 500 পরিবার মানুষ আজকের দিন পর্যন্ত কোনো একটা মানুষে কোনো একটা রিলিফ এখন পর্যন্ত পাইছে না। আমরা মাননীয় ডিস্ট্রিক্ট ডিসি মহোদয়কে সম্বোধন করে হইয়ার এবং আমাদের আলগাপুর সার্কুল অফিসারকে সম্বোধন করে হইয়ার অতি সত্তর প্রশাসনকেও সম্বোধন করে হইয়ার যে যাতে অতি সত্তর আমরা এই বিষয়গুলি ইনকোয়ারি করা হয়, উপযুক্ত মানুষে যাতে প্রাণ সামগ্রী পায় অতি সত্তর। আজকে বিগত 5-7 দিন হয়ে গেল গিয়া মানুষের এখন পর্যন্ত ত্রাণ সামগ্রী কোনো কিছু পাইল না, যার জন্য আমরা আজকে বাধ্যতামূলক আমরা মিডিয়ার মাধ্যমে আজকে আসামের সিএম স্যার বিগত 2 দিন বরাকবেলিতে এই মানুষের কারণে মানুষের কষ্ট দুর্দশা দেখে উনি বারবার এই বরাকে 2বার সফর করেছেন, উনি সব কিছু দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যারা বন্টন করেছেন তারা এই লুটরাজ করে অনেক জায়গাকে বঞ্চিত করে রেখেছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জমায়েত হয়েছি যে প্রতিবাদ করছি, এই প্রতিবাদের মূল উদ্দেশ্য আমরা তো প্রতিবাদ তুলিয়ে ধরে লইছি। আজকে মানে ঈদের 2-1 দিন আগে যে বাঁশবাড়ি জিপির অন্তর্গত চণ্ডীপুর প্রথমখণ্ড মানে এরিয়ার মাঝরপাড় এরিয়ার যে টোটাল মানুষ এই ত্রাণ সামগ্রীর তনে যে বঞ্চিত রয়েছেন তা আমরা সবাই মানে উপভোগ করি। আর এটা মানে যে জলে ডুবিয়া আমরা মানে কিরকম মানে মানুষ হাহাকার কতরা তা আমরা দেখতে সহ্য করতাম পারি না। কে বা কার আমরা মালগুলা রিসিভ করিয়া আত্মসাৎ করিয়া নিছেন এখনো আমরা সঠিক তথ্য পাইয়ান না। আমরা আমাদের জেলার ডেপুটি কমিশনার এবং আমরা মানে আলগাপুর সার্কুল অফিসার মহাশয়কে অনুরোধ জানাইতেছি যে আমাদের এই লুণ্ঠন করা মানে ত্রাণ সামগ্রীর সুষ্ঠু
সুষ্ঠু তদন্ত করিয়া আমাদের ত্রাণ সামগ্রী জনসাধারণের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা আকুল আবেদন জানাইতেছি এবং তৎসঙ্গে আমার আসামের সিএম মহোদয়কে অনুরোধ জানাইতেছি যে এই ধরনের লুণ্ঠন করা মানুষদের যাতে ভবিষ্যতে আর এইরকম লুণ্ঠন না হয় তা পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাইতেছি। লইয়া আইসন মানে বেলোর সম্মুখে আসলো, বাগানি মানুষ বহুত আসলা, আমরাও আসলাম, বাগানি মানুষও আসলা, পাবলিক বহুত পাবলিক আসলো। পাবলিকের সামনে বেলোর মালটা রিসিভ করছে না করে তারা অন্য জায়গায় যেখানে মানুষ নাই, পাবলিক নাই, এই জায়গায় লইয়া গেছে, গিয়া রিসিভ করে তারা মালটা কিতা করছে, মালটা পাঠিয়েছে না। বেলোর নাম রঞ্জু চৌধুরী বেলোর নাম। মাল রিসিভ করছেন মানে যেখানে পাবলিক আসলো এই জায়গায় মালটা রিসিভ করছে না, বাগানি মানুষ বহুত আসলা, আমরাও আসলাম, ওইখান থেকে সরাই না তারা অন্য জায়গায় মালটা রিসিভ করছে যেখানে পাবলিক নাই, নির্জন জায়গা। হ্যাঁ, তারা এখান থেকে নিয়ে যেখানে মানে কোনো খোলা টিকিট নাই, এই জায়গাতে মালটা রিসিভ করছে করিয়া তারা মালটা বাদে কিতা করছে তারাও জানে। মানে এই মালটার তর্জন তো লাগে, আমরা এই মালটা মানে পাবলিকে পাইলো না, পাবলিকে পাইতে লাগবো। পয়লা মানুষ তারা যখন জলে ডুবিয়ে গেছে তারা মালটা পাইতো, ক্যান্ডেল আসলো, তেল আসলো, মোমবাতি আসলো, চাউল আসলো, ডাইল আসলো, দুধ আসলো। খালি চাউল আর কিছু 2-1 মানুষের চাউল আর ডাইল পাঠিয়েছে শুনছি, আর বাদ বাকি কোনো মালের কোনো বার্তাকে পাওয়া গেছে না। আমার নাম নাজিমুদ্দিন, আমি এক পঞ্চায়েত। धन्यवाद संपादक महोदय। हमारी ये 2025 में जो बाढ़ आया है असम में, ये हमारा चंडीपुर 1 एक गांव है जो पीछे पड़ा गांव है, उसमें सरकारी तरफ से थोड़ा बस अनुदान मिला था, तो पता नहीं किसने रिसीव किया था, रिसीव करके पता नहीं, मेरे को गांव वाले मेरे को बोला है कि किसी ने रिसीव करके वो अपने आप से लूट लिया। तो हम लोग सीएम महोदय के पास ये अर्जी रख रहा हूँ कि ये हमारा जो सामान सरकारी तरफ से आया था वो मतलब हमारे कैसे मिलेगा, जिसने लुंठन किया है उसको मतलब शास्ति होना चाहिए। थैंक यू। আমরা রয়েছি না, একবারে আমরা দেখছি না, আমরা কইতাম ঘটনা আমরা ওখান যাই পাই জানেন আমার ঘটনা আপনারা পাইছেন নি? আমরা কেউ পাইছি না, আমার নাম আয়েশা বেগম মজুমদার, আমার জোয়ান হুয়া মরছে। মানে আমরা রঞ্জু সাথী আমরা জো লাগবো, আমরা শাস্তি দেব লাগবো, আমরা দোকানে জো খাইতাম, আমরা শাস্তি চাই, আমরা রঞ্জু সাথী, আমরা রঞ্জু সাথী শাস্তি চাই, আমরা এখানে আমরা চন্ডীপুর মাঝমার গানো ইগো শাস্তি উপযুক্ত করা লাগবো। আমরা এখন আমরা চাই আমরা কিচ্ছু খাবা লাগবো না, আমরা সবাই চাই আর জেল হইতো, জেলবাসী হইতো, রঞ্জু চৌধুরী আমরা মাল কিছু করি না, মারিয়া খাইছি। ঠিক আছে।